এখন সবাই না দোষ দিচ্ছে। ও এই হিরো আলমই কিন্তু রুহুল কবির রিজভী সাহেবের নামে মামলা দিয়েছে। ঠিক আছে, মামলা দিয়ে তিনি এখন বলতেছেন যে এটা ডিবি হারুন করাইছিল। এখন আপনি কিভাবে খুঁজে পাবেন ডিবি হারুনকে? মানে এখন দেখবেন আপনার মিডিয়া পাড়াতেও যারা সারা জীবন ধরে জয় বাংলা করে বেড়াইছে, খুদ খেয়ে বেড়াইছে, হাড্ডি খেয়ে বেড়াইছে আওয়ামী লীগের, এখন বলতেছে এটা আমাদেরকে জোর করে দেবেন। এটা একটা কমন থিম হয়ে গেছে যে একটা বাঁচার জন্য। আজকে বিএনপির যদি একটা সেন্ট্রালাইজড এথিক্স কমিটি থাকতো, বর্তমানে যেভাবে তাদের নামে ঢালাও ভাবে চাঁদাবাজির নামে কথা বলা হচ্ছে, দেখা যাচ্ছে অনেক জায়গাতে অনেক রাজনৈতিক দলের লোকজন, এবং আমরা এটাও দেখছি যে যুবলীগের নাম করে ছাত্রলীগের ছেলেপেলেরা এরা বিএনপির কৃষক মানে শ্রমিক দলের নাম করে চাঁদাবাজি করতেছে, ধরা খাচ্ছে। তো এই জিনিসগুলো প্রিভেন্ট করা যেত। এখানে আমাদের দুর্বলতা কিছু আছে, এটা স্বীকার করে নিচ্ছি। ইন্ডিয়াকে বোঝাতে হবে তোমরা কি কনফ্লিক্টটা ট্রান্সফর্ম করতে চাও না কনফ্লিক্টের রেজলিউশনে চাও? আমাদের জন্য বেটার অ্যাজ এ পার্সোনাল কনফ্লিক্টটাকে ট্রান্সফর্ম করা। কোনো সময় এই সমস্ত ব্যাপারে কনফ্লিক্ট রেজলিউশনে যাবেন না। ইন্টারন্যাশনাল যেমন ইন্ডিয়া শেখ হাসিনাকে আটকায় রাখছে, লিটারালি হাউস অ্যারেস্ট করে রাখছে, তাকে নিরাপত্তা দোহাই দিয়ে তার মেয়েও দেখা করতে পারতেছে না। কেন? কতদিন রাখবে? ইন্ডিয়া যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেয় তাহলে তাদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে যে দেন দরবার করার বার্গেনিং পাওয়ার ওটা হারাবে ওরা। চুক্কু সাহেব অ্যাকচুয়ালি আপনার সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্সি পেয়েছেন। একটু আপনার এখানে ব্যারিস্টার সাহেব আছেন, উনি ভালো বলতে পারবেন আরো যে নাগরিকত্বের মধ্যে মানে আপনি ন্যাচারালাইজড নাগরিকত্ব কিংবা আপনি অনারারি নাগরিকত্ব, পাসপোর্ট হোল্ডার, রেসিডেন্সি এর মধ্যে একটা সুন্দর লাইন দেয়া আছে, যেটা বর্ডার লাইন বলতে পারেন। তবে বলবো এটাও একটা ধূর্ততার অংশ। যেমন আমি আপনাকে বলি, বাংলাদেশের আইন অনুসারে এক সময় ছিল যে দ্বৈত নাগরিকত্ব কেউ সাংবিধানিক পদ কিংবা সংসদ সদস্য এরকম কোন মানে পদে যেতে পারবে না। পরবর্তীতে আমার মনে হয় এরকম একটা মামলা হয়েছিল আপনার ১/১১ সরকারের সময়, একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা তাকে পদচ্যুত করা হয়েছিল। পরবর্তীতে তিনি কোর্টে মামলা করেন এবং তিনি পরে চাকরিটা ফিরে পান, এবং ওই মানে আপনার দ্বৈত নাগরিকত্ব থাকলেও বাংলাদেশ সরকারের সরকারি চাকরি পাওয়া যাবে, এই ক্ষেত্রে এই আইনটা রহিত করা হয়েছিল। কিন্তু সাংবিধানিক পদের ক্ষেত্রে আমি জানি না। তবে এই লোকটা খুব ধূর্ত। যেটা করা হয় অনেকে করে, দেখবেন আপনি যারা আমেরিকাতে থাকে কিংবা আপনার যারা ব্রিটেনে থাকে, নাগরিকত্ব পাওয়ার একটা প্রক্রিয়া থাকে, দেখবেন অনেকে গ্রিন কার্ড নিয়ে বসে থাকবে কিন্তু পাসপোর্ট নিবে না। তারা বছরের পর বছর গ্রিন কার্ড নিয়ে পড়ে থাকবে কিংবা আপনার ওখানে আইএলআর নিয়ে পড়ে থাকবে কিন্তু পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবে না। সে নাগরিকত্ব নিচ্ছে না কিন্তু সে যেতে আসতে তার কাজ চুক্কু সাহেবের বিষয়টাও তো এরকম মনে হয়। পাসপোর্ট নাই, তিনি পাসপোর্ট নেন, রেসিডেন্সি দুবাইতে পাওয়া যায় না, পাসপোর্ট ভাবে দেয় না। যদি আপনার ওখানকার যে আমির আছেন তিনি যদি অনারারি দেন, একটা সময় দিত, এখন গোল্ডেন ভিসা স্কিম কিংবা অন্য কিছু স্কিম আছে, এই পর্যায়ে কিছু করতে পারে। তবে হ্যাঁ দেখেন, আপনি ওনাকে নিয়ে যদি প্রশ্ন তুলেন উনি ধূর্ততার জায়গাটা কোথায়, কিন্তু এটা তো আপনাকে বুঝতে হবে যে তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রপতি, তিনি তো জানতেন তিনি কি করতেছেন। তাকেই ধূর্ততার কেন লজিকে যেতে হবে? কারণ সে জানে প্রথম দিন থেকেই যে সে কি করতেছে। আর বাকি দুর্নীতির কথা নাই বললাম, তো তার একটা সামান্য ধূর্ততার জায়গাটা আমি বুঝাই দিলাম যে আপনি যদি এখন মামলাও করেন, মামলাটা চলবে অনেকদিন, কিন্তু যেহেতু আইনগত ভাবে তিনি এখনো দ্বৈত নাগরিকত্ব হন নাই, তিনি পার্মানেন্ট রেসিডেন্ট পাইছেন, ঠিক আছে, সেটা আপনার নাগরিকত্বের মধ্যে পড়ে না। লিটারালি এখানে একটা লাইন টেনে দেওয়া আছে যে আপনি নাগরিক হবেন না, আপনি হয়তো পার্মানেন্ট রেসিডেন্ট হয়েছেন। তো উনি জানতেন এই জিনিসটাকে, উনি লজিক হিসাবে কোর্টে গেলে ইউজ করা যাবে, এটা উনি প্রথম থেকে জেনে এগুলো করতেছেন। এটা হচ্ছে এক। তো উনার ধূর্ততার একটা জায়গা আমি ধরে দিলাম। দুই, আমি হিরো আলমের ব্যাপারটাতে আসি, তারপর মণিপুরে আসবো। দেখেন, হিরো আলমের যে ঘটনাটা ঘটেছে, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আমাদের টোটাল বাঙালি জাতি, আমাদের মধ্যে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা ডিনায়ালের মধ্যে থাকি এবং আমরা খুব দ্রুত কনক্লুশন টেনে ফেলি, খুব দ্রুত। এবং এসব কারণেই দেখবেন পৃথিবীর যে সমস্ত মানে সিনেমা ছবি কোথাও হিট হয় না, বাংলাদেশে হয়। ব্যোমকেশ দা, ফেলুদা মার্কা ছবি হিট হয় বাংলাদেশে। গোয়েন্দাগিরি একটা একটা ইনভেস্টিগেটিভ মাইন্ডসেট, মানে আমি ওয়েট করব, দেখবো, শুনবো, জানবো, মিনিমাম 10টা মিনিট ওয়েট করবো না। খবরে আসছে হিরো আলম মারা গেছে এবং ছড়াই দিচ্ছে কতিপয় মিডিয়া এবং কতিপয় ইসলামিক দলের তাদের অ্যাক্টিভিস্ট, তারা খুব উঠে পড়ে লাগছে, তারেক জিয়ার নামে ব্যঙ্গ করা হয়েছে, এই করা হয়েছে, এই করা হয়েছে, হিরো আলমকে ছাত্র দলের ছেলে পেলে মারছে। ওকে, তো আমরাও শুনছি, শুনে খারাপ লাগছে, অপেক্ষা করতেছে কি হয়েছে কি না হয়েছে। পরে দেখলাম যে বাংলাদেশে তো এখন মনে করেন সমস্যা হচ্ছে কি, প্রত্যেকটা জিনিসের সমিতি, ঠিক আছে, নিখিল বাংলা ডাকাত সমিতি, এটাও হইতে পারে, সমস্যা নেই। যে আইনজীবীদের সহকারীদেরও সমিতি থাকতে পারে, এটা আমার জানা ছিল।
এরকমই একজন আইনজীবীদের সহকারী সমিতি, তার একজন সাধারণ সম্পাদক, যার নাম, পুরো নামটা আমি এখনো পাইনি, রনি নাম করে, এই লোকটার নেতৃত্বে মারা হয়েছে। এবং এই লোকটা মানে আপনার বগুড়ার কোর্ট এলাকাতে পরিচিত মুখ না, 2016 সাল থেকে সে আওয়ামী লীগের সাথে যুক্ত, এবং এই লোকটার নেতৃত্বে মারা হয়েছে। মারা হওয়ার পরে এখন হিরো আলম কেন বিএনপির নাম বলে, এটা উনি ভালো বলতে পারবেন। ঠিক আছে, কেন এখন হয়েছে কি, অনেকে অনেক অসংলগ্ন কাজ করছে আওয়ামী লীগের জামানায়, এবং যেহেতু আওয়ামী লীগের কর্তা ব্যক্তি সবাই পলাতক, এবং পরিবর্তিত জামানায় কেউ তো চিন্তা করে না 5ই আগস্ট হবে, এখন সবাই না দোষ দিচ্ছে। ও এই হিরো আলমই কিন্তু রুহুল কবির রিজভী সাহেবের নামে মামলা দিয়েছে। ঠিক আছে, মামলা দিয়ে তিনি এখন বলতেছেন যে এটা ডিবি হারুন করাইছিল। এখন আপনি কিভাবে খুঁজে পাবেন ডিবি হারুনকে? মানে এখন দেখবেন আপনার মিডিয়া পাড়াতেও যারা সারা জীবন ধরে জয় বাংলা জয় বাংলা করে বেড়াইছে, খুদ খেয়ে বেড়াইছে, হাড্ডি খেয়ে বেড়াইছে আওয়ামী লীগের, এখন বলতেছে এটা আমাদেরকে জোর করে করে। এটা একটা কমন থিম হয়ে গেছে যে একটা বাঁচার জন্য। তেমনি ভাবে বিএনপি কে আপনার দোষারোপ করার জন্য কতিপয় ইসলামিক রাজনৈতিক দল, তারা মনে করতেছে তারা হয়তো আগামীতে তাদের যে পোস্ট এবং তাদের যে পজিশন বাংলাদেশে আরো ভালো করতে পারে। এটা আমি উইশ গুড লাক। কিন্তু তারা যে পথে অগ্রসর হচ্ছে সেটা হচ্ছে আপনার আপনি নিজ যোগ্যতায় উপরে উঠতে পারেন। আবার আপনি জানেন যে আপনি নিজ যোগ্যতায় উপরে উঠতে পারবেন না, আপনি যদি এই লেভেলে থাকেন তখন আপনি কি করবেন, আর একজনকে ডাবানোর চেষ্টা করতেছেন। কিন্তু আপনি কিন্তু আপনার জায়গায় আছেন, আপনি কিন্তু উপরে ওঠেন নাই, আপনি আরেকজনকে ডাবিয়ে রেখে। তো এই প্রোপাগান্ডা গুলো, এবং মিডিয়াও দেখেন কি করতেছে, মিডিয়াগুলোর অ্যাকচুয়ালি চরিত্র চেঞ্জ হয়নি। এর আগে তারা হাসিনার জামানায় সারাদিন ধরে হাসিনা বন্দনায় থাকতো, আর এখন একটা ঘটনা হলেই কোন প্রকার ফ্যাক্ট চেক ছাড়াই, কোন প্রকার ফ্যাক্ট চেক ছাড়াই তারা বিএনপির নামে দোষারোপ করতেছে। আমরা এর আগে দেখছি 270টা আর্টিকেল লেখা হয়েছে, যেটা পরবর্তীতে বিভিন্ন ফ্যাক্ট চেকার, বিভিন্ন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট তারা বলছে আওয়ামী লীগের জামানায় এরকম কোন লেখকই নাই। এবং এই এই ডকুমেন্ট গুলো কিন্তু ছাপা হয়েছিল এই বিভিন্ন পত্রিকাতে। আমরা তো পত্রিকাগুলোকে বিশ্বাস করি, এদেরকে বিশ্বাস করার কোনো কারণ, আগে সত্যটা জানতে হবে। আমাদের এটা জাতি হিসেবে সমস্যা যে আমরা ডিনায়ালে চলে যাই এবং খুব ইনভেস্টিগেটিভ মাইন্ডসেট হয়ে যায়, মানে একদম কনক্লুশন ড্র করে ফেলার সাথে। ঠিক আছে, তো এখানে বিএনপির কিছু ভুল অবশ্যই আছে, কিছু না, অনেক ভুল আছে। দেখেন, আপনি প্রথমে পরিচয় করিয়ে দিয়েছেন আমাকে আইটি ফরেনজিক, আমি পিএইচডি করতেছি ডিজিটাল ফরেনজিকের উপরে। আমি আর একটা নিজস্ব পরিচয় আছে, রাজনৈতিক জগতে আমার একটা পরিচয় ছিল একটা সময়। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে যুক্ত ছিলাম। আমি দীর্ঘদিন ইংল্যান্ডে পড়াশোনা করেছি, চাকরি করেছি। আমি আমেরিকা থেকে এমবিএ করেছি হিউম্যান রিসোর্সের উপরে। আমার অ্যাকচুয়ালি অভিজ্ঞতাটা মানব সম্পদ নিয়ে বেশি। আমার আইটির উপরে একটা সবসময় ফ্যাসিনেশন ছিল, সবসময় সাইডে কাজ করেছি। আমি এটাকে একাডেমিক লেভেল নিয়ে যাচ্ছি। তো আমি আপনাকে একটা কথা বলি, আমি চেষ্টা করেছি, বিএনপির কিছু ভুল আছে, যে এই ভুলগুলা চাইলেই বিএনপি শোধরাতে পারতো। কিন্তু সমস্যা থেকে বিএনপিতে এখন অনেক অ্যাটেনশন শিকার হয়েছে। আর বিশেষ করে লন্ডন কেন্দ্রিক একটা বলাই হয়েছে, যারা আপনার মনে করেন আমাদের মতো ভয়েসদেরকে, দেশনায়ক তারেক রহমান বরাবর যে আমরা কোনো রিসার্চ ওয়ার্ক করলাম, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আজকে হিরো আলমটা কোনো ব্যাপার না। এটা একটা বলতে পারেন আসলে এই শব্দগুলো ব্যবহার করতে ঘৃণা লাগে। যে সায়রা খাতুন ছিল আওয়ামী লীগের সময় স্বরাষ্ট্রমন্ত্রী, মারা গেলেই বলতো বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা। কতগুলো ঘটনা হলে তুমি বলবো এটা ছিন্ন ঘটনা? আমি বলতে চাচ্ছি না এই শব্দটা যে হিরো আলমের ঘটনাটা বিচ্ছিন্ন, বাট এরকম হবে। এবং বিএনপির কিছু স্টেপ নেওয়া প্রয়োজন, যে জিনিসগুলো বিএনপি যদি না নেয় তাহলে তার জন্য সামনে আরো ফেস করতে হবে। তো আমি ডিফেন্ড করতেছি না যে হিরো আলম মায়ের খাই, হুইচ ইজ জাস্টিফাইড, নো। আপনাকে একটা বুঝতে হবে, মানে রাইট ইজ অলওয়েজ রাইট ইভেন ইফ নোবডি ফলোস, রং ইজ অলওয়েজ রং ইভেন ইফ এভরিবডি ফলোস। প্রত্যেকটা রাষ্ট্রের নাগরিকের একটা নিরাপত্তা থাকতে হবে, যে করেছে তাকে আইনের আওতায় আনা হোক। আজকে বিএনপির যদি একটা সেন্ট্রালাইজড এথিক্স কমিটি থাকতো, বর্তমানে যেভাবে তাদের নামে ঢালাও ভাবে চাঁদাবাজির নামে কথা বলা হচ্ছে, দেখা যাচ্ছে অনেক জায়গাতে অনেক রাজনৈতিক দলের লোকজন, এবং আমরা এটাও দেখছি যে যুবলীগের নাম করে ছাত্রলীগের ছেলেপেলেরা এরা বিএনপির কৃষক মানে শ্রমিক দলের নাম করে চাঁদাবাজি করতে যে ধরা খাচ্ছে। তো এই জিনিসগুলো প্রিভেন্ট করা যেত। এখানে আমাদের দুর্বলতা কিছু আছে, এটা স্বীকার করে নিচ্ছি। তবে যেভাবে ঢালাও অভিযোগটা করা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি মিডিয়া প্রোপাগান্ডা, কোন একটি বিশেষ দল এবং গোষ্ঠী তাদের জনপ্রিয়তা বৃদ্ধি করার জন্য। কারণ বিএনপি একটা বড় দল, অবশ্যই তার মধ্যে ভুল ত্রুটি থাকবে, কিন্তু আমি কতটুকু ভুল ত্রুটি সংশোধন করে সামনে চলতে পারতেছি মানসিকতা, এটা বড় দেখতে হবে, এক পজিটিভ সাইড। এবার আসতেছে মণিপুরের ব্যাপারটা। মণিপুরের ব্যাপারটা হচ্ছে আপনার, মণিপুরের ব্যাপারটা হচ্ছে আপনার ওখানে আপনার জাতিগত দাঙ্গা আগে থেকেই ছিল। আপনার 92-3তেও হয়েছে, গত বছর হয়েছে। ওদের ওখানে দুইটা যে উপজাতি গ্রুপ, যেটা একটা হচ্ছে কুকি আর একটা হচ্ছে মেইতি। তো কুকি জাতিটা ম্যাক্সিমাম খ্রিস্টান ধর্মাবলম্বী এবং মাইতি জাতিটা হচ্ছে আপনার হিন্দু ধর্মাবলম্বী।
এবং ওখানে সংখ্যাগরিষ্ঠ কিন্তু মাইতি, তাদের প্রায় ইফ আই এম নট রং 53% জনসংখ্যায় মাইতি, এবং কুকি মাত্র 16 থেকে 20% ইফ আই এম নট রং। কুকি জনগোষ্ঠী হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী মাইতি। মাইতিদের মধ্যে আবার আরেকটা গ্রুপ আছে পাঙ্গাল, এরা আবার মুসলিম জনগোষ্ঠী, যেটা 10%। তো এদের মধ্যে জাতিগত দাঙ্গা। এখন এখানে মানে আমি প্রথমে মনে করি না যে মণিপুরের এই ঘটনায় বাংলাদেশ সরাসরি ভাবে এফেক্ট হবে, কারণ আসলে ওদের অবস্থানটা এত দূরে যে আমাদের সাথে সরাসরি বর্ডার নেই। ওদের সাথে মিজোরামের বর্ডার আছে, ওইদিকে আপনার আসামের বর্ডার আছে, কিন্তু বাংলাদেশের সাথে সরাসরি বর্ডার নেই। তা আমি বলবো এখানে রেফিউজি ক্রাইসিস দিয়ে কোনো সমস্যা হবে না, কিংবা মনে করেন আমরা যেটা মনে করতেছি যে ওখানে যদি ইন্ডিয়ান বাহিনী, সরকারি বাহিনী এটা দমন করতে যে তাদের ফোর্স ইউজ করে, যেমন আমরা মায়ানমারে দেখছি যে আমাদের বাংলাদেশ সীমান্তে মর্টার শেল, গুলি এসে পড়ছে, এরকম আসার সম্ভাবনা কম, সেদিক থেকে নিরাপদ। এখন এটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি, এটা হচ্ছে আমাদের জায়গা। এই জায়গাটাতে আপনাকে বুঝতে হবে। দেখেন, আমরা যারা আন্তর্জাতিক সম্পর্ক বিষয় নিয়ে একটু পড়াশোনা করি, কিংবা আর্টিকেল গুলো দেখি, কিংবা লেখার চেষ্টা করি, আপনার এখানে যেটা আমরা বলি না, একটা জিনিস আছে, আপনার দুটো অঙ্কের থিওরি আছে, এটা খুব ইজি, এটা সব জায়গাতেই ব্যবহার করা হয়, জিরো সাম থিওরি, নন জিরো সাম থিওরি। তো আমি একদম প্রাঞ্জল ভাষায় বলতেছি, জিরো সাম থিওরিটা হচ্ছে যে এক পক্ষ যতটুকু পাবে আরেক পক্ষ ততটুকু হারাবে, যেটা হচ্ছে হাসিনা রেজিমের সাথে বাংলাদেশের সম্পর্কটা ছিল জিরো সাম থিওরি। এখানে ইন্ডিয়া ট্রানজিট পাচ্ছে, ইন্ডিয়া পাকিস্তান পানি দিচ্ছে না, ইন্ডিয়া কয়লা বিদ্যুৎ করতেছে, মানে ইন্ডিয়া যতটা গেইন করতেছে আমরা ততটুকু লুজ করতেছি। কিন্তু আমাদের সম্পর্কটা এর আগে এরকম ছিল না, আমাদের সম্পর্কটা ছিল নন জিরো সাম থিওরি। সেটা হচ্ছে আপনার যে একজনের হার জিত আর একজনের উপর ডিপেন্ড করবে না, কিন্তু আমরা দুজনই যদি একসাথে কাজ করি তাহলে অনেক জিতবো, অথবা দুজনই একসাথে হারবো। ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা এরকম লেভেলে ছিল, যে জায়গাটা আওয়ামী লীগ সরা ফেলছে। এখন মণিপুরের যে ঘটনাটা আসছে, এখন এই জায়গাটাতে আমাদের একটা বার্গেনের জায়গা চলে আসছে। কেননা আমাদের উপদেষ্টা উনি প্রথমে বলেছেন যে বাংলাদেশ যদি আক্রান্ত হয়, বাংলাদেশ যদি কোনো প্রকার পলিটিক্যাল ইনস্টেবিলিটি আসে, এর ইফেক্টটা তার নেইবারিং প্লেস গুলোতে যাবে। আর নেইবারিং প্লেস গুলো মানে আপনার অবশ্যই সেভেন সিস্টার আছে, কিন্তু ইন্ডিয়ার সমস্যাটা হচ্ছে কি, ওরা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা থিওরি আছে, রিয়ালিজম থিওরি, ওরা ওইটাকে সবসময় প্রিফার করে বাংলাদেশকে ডিল করার ক্ষেত্রে, মানে অপ্রেস করবে। তারা বিগ ইকোনমি, বিগ পাওয়ার, তারা এগুলা মানে নর্মালি হয়তো আমাদের উপদেষ্টা মহোদয় বলছেন যে আপনার যদি বাংলাদেশে পলিটিক্যাল ইনস্টেবিলিটি হয়, এটা নেইবারদের মধ্যে ছড়া যাবে। এটা আপনার ফ্লু ভাইরাসের মতো, এটা কোনো বর্ডার মানবে না, তাই না? আপনার যদি ফ্লু হয়, এটা তো বলবে না না বাংলাদেশের বাইরের ভাইরাসটা যাওয়া যাবে না। তো ওরা ওটাকে নিচ্ছে নেগেটিভলি। আবার দেখা যাচ্ছে রাজনাথ সিং বলতেছেন যে বক্তব্যটা, তো এগুলো আসলে সত্য কথা বলতে কি, এগুলো বোঝাই যাচ্ছে যে ইন্ডিয়া অ্যাকচুয়ালি ফরেন পলিসির ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপারে তাদের গ্রাউন্ডটা হারাচ্ছে। এটা আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট। আমাদের আরেকটা জিনিস করতে হবে কি, আমাদের একটা ভালো স্পোক পারসন রাখতে হবে, যেটা আন্তর্জাতিক সম্পর্ক বিষয় নিয়ে পড়াশোনা করেছেন কিংবা জানেন। দেখেন, মোদি সাহেব যখন বাইডেনকে বলতেছে বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারে অভিযোগ করতেছে, এটা কি সিগনিফাই করে আমাদেরকে? যে আগে তো বাইডেনকে বলা লাগতো না, সরাসরি ওই দিল্লি থেকে ফোন করলে শেখ হাসিনা জি হুজুর করে মেনে নিত। মানে কি, তাদের যে ইনফ্লুয়েন্সটা এটা কমতেছে, এবং এটা হবে, এটা তারা একটু দেখাতে চাবে। তো এটাকে এতটা মানে সিরিয়াসলি নেওয়ার কোনো সুযোগ নাই। তবে যে জিনিসটা করতে হবে, মণিপুরের যে ঘটনাটা ঘটছে, যদিও আমাদের সাথে সরাসরি ঘটনা নেই, আমাদের বার্গেনের ক্ষেত্রে একটা বিশাল অপরচুনিটি। আমাদেরকে যেটা করতে হবে, ইন্ডিয়াকে বোঝাতে হবে, তোমরা কি কনফ্লিক্টটা ট্রান্সফর্ম করতে চাও না কনফ্লিক্টের রেজলিউশনে চাও? আমাদের জন্য বেটার অ্যাজ এ পার্সোনাল কনফ্লিক্টটাকে ট্রান্সফর্ম করা। কোনো সময় এই সমস্ত ব্যাপারে কনফ্লিক্ট রেজলিউশনে যাবেন না। ইন্টারন্যাশনাল, যেমন ইন্ডিয়া শেখ হাসিনাকে আটকায় রাখছে, লিটারালি হাউস অ্যারেস্ট করে রাখছে, তাকে নিরাপত্তা দোহাই দিয়ে তার মেয়েও দেখা করতে পারতেছে না। কেন? কতদিন রাখবে? ইন্ডিয়া যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেয়, তাহলে তাদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে যে দেন দরবার করার বার্গেনিং পাওয়ার, ওটা হারাবে ওরা। তো কোন সময় ইন্টারন্যাশনাল রিলেশনশিপের ক্ষেত্রে আপনি 100% কনফ্লিক্ট রেজলিউশনে যাবেন না, আপনি কনফ্লিক্ট ট্রান্সফর্ম করবেন। এই বিজ্ঞতাটা নিয়ে চলতে হবে। ধন্যবাদ।